এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? স্যার স্লাইড দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, সো আমি যা বলছিলাম এতক্ষণ সেটাই এই সেকেন্ড স্লাইডে। আচ্ছা, আমি এতক্ষণ বলছিলাম যে হোয়াট আর দি পসিবল কজেস অফ টুথেক, আই মিন ডেন্টাল পেইন। অ্যান্ড যখনই ডেন্টাল পেইনের কথাই আমরা মনে করি তখন আমরা ডেন্টাল ক্যারিজের কথাও চলে আসে, সে কারণে এই দুইটা একসঙ্গে আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, পসিবল কজেস অফ ডেন্টাল পেইন, মোস্ট কমন কজ হচ্ছে টুথ ডিকে। এবং টুথ ডিকে যখন হয় এবং ওই ডিকেটা যে ডিকে উইল কজ পালপাইটিস, দাঁতে ক্যাভিটি থাকবে, দ্যাট ক্যাভিটি হ্যাজ টু রিচ দি পাল্প, ডেন্টাল পাল্প। যখন ডেন্টাল পাল্প বা নার্ভকে টাচ করবে তখন সেটাকে বলবো পালপাইটিস। এবং যখন এই পালপাইটিস হয়, ইট উইল গিভ ইউ এ ট্রিমেন্ডাস পেইন, সিরিয়াস পেইন হবে। সুতরাং প্রথম দাঁত ব্যথার প্রধান কারণ হচ্ছে টুথ ডেকে হুইচ কজ পালপাইটিস। এবং আরেকটা কারণে ব্যথা হতে পারে। এবং এই যে পালপাইটিসের পেইনটা কিন্তু রেফার্ড পেইন হবে। আপনার দাঁতে ব্যথার থেকে ইট ক্যান radiate into your head, ear, and whole jaw. So এবং এটা খুব শার্প পেইন হবে। যদি দাঁতে অ্যাবসেস ফর্ম হয়, a bacterial infection inside the center of your tooth, যদি অ্যাবসেস ফর্ম হয় তাহলে কিন্তু দাঁতে খুব ব্যথা হবে। সেটা রেফার্ড পেইন হবে না, কিন্তু খুব ব্যথা হবে। তারপরে যদি কোনো কারণে টুথ ফ্র্যাকচার হয়, এবং টুথ ফ্র্যাকচার অফকোর্স ফ্র্যাকচার কজিং দি again causing pulpitis, টুথ ফ্র্যাকচার হলো এবং দ্যাট ফ্র্যাকচার হ্যাজ টাচড দি পাল্প, তাহলে কিন্তু আপনার অনেক ব্যথা হবে। সুতরাং টুথ ফ্র্যাকচার ইজ এ ভেরি কমন কজ। এবং সামটাইমস ইউ হ্যাভ ফিল্ড টুথ, আপনার যদি দাঁতে কোনো ফিলিং থাকে, সেই ফিলিং যদি কোনো কারণে ড্যামেজড হয়, এবং দ্যাট ক্যান কজ সেকেন্ডারি ক্যারিজ which can again touch the pulp. So a damaged filling যদি থাকে, that can also cause pain. Ultimate reason হচ্ছে pulpitis. And repetitive motions such as chewing gum or grinding or cleansing teeth, these motions can wear down your teeth. যদি আপনার এই ধরনের স্বভাব থাকে, খুব বেশি চুইং গাম খান বা গ্রাইন্ডিং হয় রাতে বেলা, ব্রুক্সিজম যদি থাকে, তাহলে আপনার দাঁতের এনামেল ক্যান ওয়ের ডাউন, which cause the exposure of your dentin, which can cause again pain, because dentin is very close to the pulp, and inside the dentin you have dental tubule, which can cause the irritation of the pulp, and the infected gum. And if you have gum disease, especially gingivitis, severe gingivitis, acute necrotizing gingivitis, that can also cause toothache. And eruption, especially wisdom teeth, or removal of teeth, কোনো কারণে এক্সট্রাকশন হয়েছে আপনার দাঁতে, সেখান থেকেও ব্যথা নিয়ে আসতে পারে, অথবা দাঁত উঠছে, স্পেশালি উইজডম টিথ, দ্যাট ক্যান কজ ইউ সিভিয়ার পেইন। সো মোটা দাগে দিস আর দি কজেস অফ টুথেক অর ডেন্টাল পেইন। তাহলে কি কি দাঁড়ালো? মূল কথা হচ্ছে টুথ ডিকে দ্যাট কজিং পালপাইটিস। এবং আমি বাদ বাকি যেসবগুলো বললাম, আলটিমেটলি your nerve should be involved somehow, other than the eruption or extraction of tooth. Okay, so these are the causes of toothache. এটা যদি আপনারা মনে রাখেন, তাহলে যখন আপনি কোনো রোগী ফেস করবেন দাঁতের ব্যথা নিয়ে, তখন আপনি এই সব জিনিসগুলি মিলিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি, বিকজ ইউ নিড টু ডায়াগনোজ দ্য কেস। কারণ আপনি একটা গাম ডিজিজ, গাম ইনফেক্টেড গাম নিয়ে আসলো, আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, পেইন কিলার দিলেন, দ্যাট ক্যান অ্যাক্ট, রোগী আরাম পেতে পারে। কিন্তু যদি আপনার পালপাইটিস হয়, তাহলে কিন্তু আপনার ওষুধে খুব একটা কাজ হবে না। সো ইউ নিড টু রেফার দি কেস টু এ স্পেশালিস্ট। So these are the causes of toothache.
তারপরেই কারণ আমি বলছিলাম যে সবকিছু শুরু হয় হচ্ছে দাঁতের সমস্যা শুরু হয় from cavity. So who might get cavity? Tooth decay or cavity can happen at any age. যে কোনো বয়সে হতে পারে. Although cavities are more common in children. বাচ্চাদের খুব ক্যাভিটি হয় বিকজ আপনারা জানেন তারা সুগারি ফুড খায়, স্টার্চি ফুড বেশি খায়, কার্বোহাইড্রেট খায়, নানান ধরনের মিষ্টি খায়, এবং যদি ঠিক মতো দাঁত ব্রাশটা ক্লিন করতে যদি না পারে কোনো কারণে, বাচ্চারা ইউজুয়ালি বাচ্চাদের দ্বারা সেটা সম্ভব হয় না। সেই কারণে বাংলাদেশে প্রায় 100% বাচ্চারই দাঁতে এই ডেন্টাল ডিকে আছে, বিকজ they may not brush properly and consume more sugary foods and drinks. শুধু বাচ্চাদের হয় না, আমাদেরও হয়, অ্যাডাল্টসদেরও হয়। Sometimes new decay develop and around the ages of cavities. Cavity ছিল, তার পাশ দিয়ে আবার ক্যাভিটি হয়ে গেল, সেটাকে বলে সেকেন্ডারি ক্যারিস। Adults are also more likely to have receding gums. আমাদের বয়স্কদের আরেকটা কারণে ক্যারিস হয়, সেটা হচ্ছে যদি কোনো গাম রিসিশন হয়, গাম বয়সের কারণে, এটা ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে হয়, আপনার ফল্টি টুথব্রাশিং এর কারণে হয়, গাম ক্যান গেট ডাউন, গাম নিচের দিকে চলে যায়, দ্যাট ক্যান expose your cementum of the tooth and root of the tooth, which can cause root caries. And this condition exposes the lower part of the tooth and to cavity causing plaque. Okay, আমরা খুব আমরা যেহেতু কেউ স্টুডেন্ট না, সুতরাং ক্যাভিটির নানান ধরনের ক্লাসিফিকেশন আছে, সেগুলোতে যাব না। একদম মোটা দাগে কোথায় কোথায় সাধারণত ক্যাভিটি হয় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে দেখবেন স্মুথ সারফেস ক্যারিস। দাঁতের স্মুথ সারফেস যেখানে, সেখানে কিন্তু ক্যারিস হতে পারে। তার আগে একটু টুথ দিকে ক্যান এফেক্ট অল লেয়ার্স অফ এ টুথ। দাঁতের যে কোনো লেয়ার ক্যান এফেক্ট। It can take 3 years for a cavity to form in the strong outer layer of tooth enamel. Daঁতের enamel হচ্ছে strongest part of the body. সুতরাং এই enamel লেয়ারকে ক্রস করার জন্য কিন্তু অনেক লম্বা সময় লাগে। সুতরাং যদি আমরা at the beginning যখন it starts, তখনই যদি আমরা ব্যবস্থা নেই, তাহলে কিন্তু we can save our tooth. কারণ দেখতে পাচ্ছেন it takes 3 hours to destroy your enamel. তারপরে তো dentin and other things. So decay progresses more quickly through the dentin. যখন এটা enamel cross করে dentin এ আসবে, তখন কিন্তু এটা খুব দ্রুত progress করে এবং it can touch the pulp, which cause pulpitis, and again it is a very serious panic conditions. However, pulp contains a tooth nerve endings and blood supply. আচ্ছা, তারপরে tooth cavity যে কথা বলছিলাম, smooth surface caries. This slow growing cavity dissolves tooth enamel, যেটা বললাম slow growing because it takes 3 years, আগেই বলছিলাম। You can prevent it and sometimes reserve it with proper brushing, flossing, and dental cleanings. People in their 20s often develop this form of tooth decay between their teeth. তাহলে স্মুথ সারফেস ক্যারিস দেখলাম। তারপর আরেকটা ক্যারিস হয় পিট অ্যান্ড ফিশার ডিকে। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, স্পেশালি অক্লুজাল সারফেস অফ দ্য টুথ, you got some pits and fissure over the surface of your tooth. নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে। Cavities form on the top part of the tooth, chewing surface, যেখান দিয়ে আমরা চিবাই, সেই সারফেসে হতে পারে। Decay also can affect the front side of back teeth. আপনি সামনের দিকেও হতে পারে, পিছনের দাঁতের। Pit and fissure decay tends to start during the teenage years and progresses quickly. এটা খুব ইয়াং অ্যাডাল্টদের হয় এবং খুব দ্রুতই এটা প্রোগ্রেস করে। তারপরে আরেকটা জায়গাতে ক্যারিস হয় যাতে, সেটা রুট ক্যাভিটি, রুট ডিকে। দেখতে পাচ্ছেন নিচের ছবিতে, শেকড়ের মধ্যে কালো দাগ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যাভিটি। Older adults who have receding gums, যাদের ফল্টি টুথব্রাশিং হোক, বয়সের কারণে হোক, যাদের গাম নিচু হয়ে গিয়েছে, গাম সরে গিয়ে সিমেন্টাম রুট এক্সপোজ হয়ে যায়,
তাদের কিন্তু এই শেকড়ে ক্যারিস হয়, সেটাকে বলে root decay. So gum recession exposes the tooth's root to plaque and acid. The root decay is failed to prevent it. So দেখতে পাচ্ছেন, so 3 জায়গাতে ক্যারিস হতে পারে, স্মুথ সারফেসে হতে পারে, পিট অ্যান্ড ফিশার ক্যারিস হতে পারে, অ্যান্ড রুট ডিকে। আপনারা আপনাদের কাছে রোগী আসলে আপনারা যদি খেয়াল করেন, রোগী যদি বলে যে আমার দাঁতে এরকম গর্ত আছে, তাহলে আপনারা দেখবেন সাধারণত এইসব জায়গাতেই আপনার ক্যারিস হয়, এবং তখন আপনারা বলতে পারবেন যে আপনাদের এই ক্যারিস, এটা রুট ক্যারিস, এটা পিট অ্যান্ড ফিশার ক্যারিস অর স্মুথ সারফেস ক্যারিস। সো কিভাবে ক্যারিস হয়, একটু হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট, কিভাবে, বিজ্ঞানটা কি এর পেছনে? দেখেন, আমাদের মুখ কিন্তু ফুল অফ ব্যাকটেরিয়া। এখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, কিছু ম্যাক্সিমামই খারাপ ব্যাকটেরিয়া। সুতরাং এই ব্যাকটেরিয়ার পছন্দ হচ্ছে সুগারি ফুড, স্টার্চি ফুড অ্যান্ড সুইট ড্রিঙ্কস। এগুলো হচ্ছে এদের খুবই পছন্দের খাবার, এবং এইখানেই এগুলা তারা খায়। এবং the bacteria convert these carbohydrates into acids. খেয়ে তারা এই সুগার, স্টার্চ, কার্বোহাইড্রেট যা খেলো, এগুলা they can convert into acid. Bacteria, acid, food and saliva ultimately form the plaque, which is called dental plaque. তাহলে আপনি ধরেন আপনার ডেন্টাল প্লাক ফর্ম হয়ে গেল, কারণ হচ্ছে যে আপনি ঠিক মতো হয়তো দাঁত ক্লিন করেননি। আপনি যদি ঠিক মতো দাঁত ব্রাশ না করেন প্রপারলি, তাহলে দিস প্লাক is a very sticky materials. Plaque is also called the bacterial biofilm. This biofilm is very sticky in nature. These sticky substances coats the tooth. আপনি ধরেন this plaque can form within 24 hours. আপনি একদিন দাঁত ব্রাশ না করলে পরের দিনের মধ্যেই কিন্তু এই প্লাক ফর্ম করতে পারে। আপনি পরের দিন যদি আপনি খুব কেয়ারফুলি দাঁত ব্রাশ না করেন, দিস এই প্লাক অর বায়োফিল্ম উইল স্টিক টু ইউর মাউথ। এটা কিন্তু থার্ড ডেতে এটা ক্লিন করা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আলটিমেটলি দিস স্টিকি প্লাক কি করে দেখেন, উইদাউট প্রপার ব্রাশিং অ্যান্ড ফ্লসিং, acids and plaque dissolve your tooth enamel and creating cavities and holes. সুতরাং we need to be very careful during toothbrushing, otherwise we could have dental plaque or bacterial biofilm which can cause dissolve of your tooth enamel and causing cavities and ultimately the pulpitis. If you left these cavities untreated, it can cause pulpitis. So what are the actually factors, essential factors for these dental caries or cavities? Essential factors ke amra boli primary factors, because primary factors mane hocche jegulo chhara apnar ei kaj hobe na. Ta ki lagbe? Primary factors হচ্ছে to have a dental caries, প্রথমে you need your teeth, the host লাগবে, মানে tooth surface লাগবে, it is either dentine, enamel, dentine or cementum or root. সুতরাং আপনার host লাগবে। তাহলে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে host factor, নম্বর 2 হচ্ছে agent factor। agent মানে cariogenic bacteria, Streptococcus mutans and Lactobacillus. These are the causing bacteria. সুতরাং আপনার host factor, agent factor and finally লাগবে হচ্ছে environmental factor। সেগুলো কি? ফুড, আপনার fermentable carbohydrate যেটা আপনি খাচ্ছেন, ক্লিন করেন নাই। সুতরাং if you have all these 3 factors, agent, host and environment, and if you give some times to form the bacterial plaque, so you will have dental caries. So primary factors হচ্ছে একটা হচ্ছে host, agent, আর একটা হচ্ছে আপনার environmental influences. So this is a nice model, epidemiological model. So this is the essential factors for a dental caries. So you might be asked in the exam, maybe you will have an exam,
So this could be a very nice question. What are the essential factors for a dental caries? So we have secondary factors also. সেগুলা কিরকম? Secondary factors ধরেন আপনার যদি conditions like Sjogren's syndromes. আপনারা জানেন this syndrome is actually the associated with your dry mouth, dry eyes, and with some connective tissue disorders. So আপনার যদি এই Sjogren's syndromes থাকে, so you are a good candidate. So this is secondary factors. And যদি আপনি antidepressants কোনো medication-এ থাকেন, which can cause dry mouth. So this is also a secondary factors causing dental caries. আপনি যদি consuming sugary, starchy food or drinks and কি বলে খাবারের মাঝখানে আবার স্ন্যাক্স খান, which can also help you to have dental caries. যদি আপনার family history থাকে dental caries, it could also influence your dental caries. এবং যদি আপনার radiation therapy থাকে to treat your hair and neck cancer, which can actually radiotherapy can cause the less blood supply and dry mouth, which can cause also dental caries. And of course, যদি আপনার কোনো গাম রিসিশন থাকে, যদি গাম আগেই বলেছিলাম কোনো কারণে যদি গাম নিচের দিকে সরে গিয়ে থাকে to the cementum and root, it can also influence your dental caries. So these are the secondary factors causing dental caries. So primary factors and the secondary factors. Primary factors are the essential factors. So what to do? If you have this kind of problems, these are few options. যদি ধরেন আপনি খুব আর্লিতে, when decay is got early, যদি খুব early age detect করতে পারেন, fluoride can help you to some extent. It can help you to repair your tooth enamel. যদি সেটা এনামেলের মধ্যেই থাকে, সে কারণে বললাম যদি early detection হয়. This process is called remineralization. আপনার যেটা ক্ষয়ে গিয়েছিল সেটা আবার রিপেয়ার হবে, সেটাকে বলে remineralization. Prescription of toothpaste and mouthwash as well as fluoride treatment at the dental office can help you. And toothpaste containing fluoride can help you. And of course, filling. You have cavities, so you must go for fillings. Once a hole or a cavity is formed in the tooth, you need to go through a dental office. এবং তারা নানান ধরনের ফিলিং অপশন আছে, সিলভার অ্যামালগাম, কম্পোজিট রেজিন, গোল্ড. I'm not sure বাংলাদেশে কেউ গোল্ড ফিলিং করে কিনা. However, you need to fill your teeth. The good option is with composite resin. This is tooth color matching. This is very good filling, which match your tooth. And if your cavities touch your pulp, dental pulp, which causes tremendous pain, in that case, you have to go through the root canal treatment. A root canal treats pain from root decay, যেটা আগে বলেছিলাম. এই root canal যারা করেন তাদেরকে বলে endodontist, specialist group, who treat problems that affect a tooth root, I mean tooth pulp. যদি করে তাহলে আমি শিওর যে আপনারা সবাই এখন জানেন. You might somebody have this kind of problem and this kind of feeling inside your tooth mouth. Okay, during a root canal, this healthcare provider removes the pulp that contains nerve endings, which cause pain. And finally, if fails all these things, and if your tooth is grossly distracted, tooth tissue is grossly distracted, ধরেন আপনার crown নাই হয়ে গেল, in that case, maybe sometimes you need to extract your tooth. If a root canal is not possible, your healthcare provider may extract the tooth. You may need a dental implant. You need to replace your tooth. This is very essential. There are many options: dentures, implant, and
other things. You have many options. So these are the treatment. Apnar treatment to apnar hate sob kichu nai, kintu what you can do, you can give oral hygiene instructions, so it's very important. Oral hygiene instructions হচ্ছে আপনি oral health behavior যদি আপনার এই ইনস্ট্রাকশন গুলো ঠিকমতো দেন এবং রোগী যদি পালন করে তাহলে হয়তো he could have a good oral health. Proper oral hygiene including regular brushing এবং ব্রাশিংটা করতে হবে ঠিক নিয়মে করতে হবে, timely, at least twice a day, after breakfast and before go to sleep, and flossing, which is also very, very important. Flossing এই কারণে important because আপনি খেয়াল করে দেখবেন যে our teeth has got 5 surfaces, সামনে পিছনে উপরে। আমরা যখন ব্রাশ করি তখন we can only brush 3 surfaces of the tooth, but proximal surface tooth has got 2 other surfaces to adjacent tooth. So যদি 5 surfaces হয় তাহলে we can only clean 60% of our tooth, because 3 surfaces we can clean 60% of our tooth we can clean by brushing. Next 20 and 20, the two surface, proximal surface, this 40% tooth we cannot clean by brushing, so we must do flossing if we want a really good tooth. Good tooth and gum care করার জন্য আপনাকে আর কি করতে হবে, ওই কি বলছিলাম, টুথব্রাশ করবেন, ফ্লসিং করবেন, and আরেকটা কাজ করবেন, যদি খাবার যদি লেগে থাকে খুব কেয়ারফুলি you need to clean, and most importantly আপনি অ্যাডভাইস করবেন please do dental checkup at least twice a year. Every 6 months after you need to go to a dentist to see whether you have some problems in your mouth. কোনো ধরনের সামান্য প্রবলেম থাকলেও let's check, কারণ আপনি যদি চেক করেন তাহলে আপনার হয়তো খারাপ কিছু হবে না, আপনার টুথ লস হওয়ার সম্ভাবনা থাকবে না, পেইন এক্সপেরিয়েন্স হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনি 6 মাস পর পর দেখেন। ওকে, তারপরে যে প্রবলেমটার কথা বলবো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, this is periodontal disease or the disease of the periodontium. আপনারা ছবিতে দেখছেন চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে দুটি ছবি, কি ভয়াবহ গাম ডিজিজ হতে পারে। This is actually called periodontal disease. Periodontal disease is any pathological state that involves the periodontium or supporting tissues of your tooth. আপনার দাঁত এবং দাঁতের চারপাশে যেসব টিস্যু আছে সেগুলোকে বলে সাপোর্টিং স্ট্রাকচারস। এই সাপোর্টিং স্ট্রাকচারকে একসঙ্গে বলে পেরিওডন্টিয়াম। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দি পেরিওডন্টিয়াম তাহলেই আপনাকে you will have experienced problems, especially this kind of gum disease, pain and other things. So periodontium or supporting structure কি প্রথম হচ্ছে জিঞ্জিভা, this red আপনি দেখতে পাচ্ছেন যেটাকে বলে মাড়ি, দাঁতের মাড়ি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভিজিবল পিঙ্ক কালার, এটা হচ্ছে জিঞ্জিভা। তারপরে হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে পেরিডন্টাল লিগামেন্ট হচ্ছে আপনাদের শেকড়ের সঙ্গে যে টুথ সকেটের যে বাইন্ডিংস থাকে, এই বাইন্ডিংস টুলস হচ্ছে দিস পেরিডন্টাল লিগামেন্ট। and cementum, just below the neck of your teeth you have cementum. This is also a supporting structure of your teeth. And alveolar process. Alveolar process means হচ্ছে আপনার টুথ সকেট যে বোনের উপরে থাকে, জর উপরের অংশটাকে বলে alveolar process. So these are called periodontium or supporting structure. So any pathological state involves periodontium, সেটাকে বলে periodontal disease.
তাহলে পেরিওডন্টিয়ামের কি কি স্ট্রাকচার আপনারা একটু মনে রাখবার চেষ্টা করবেন। জিঞ্জিভা, periodontal ligament, cementum, and alveolar process. So you might have any problems in any structure of your periodontium. But commonly আমরা আপনারা যে প্রবলেমটা দেখবেন সেটা হচ্ছে সেটাই আমরা এখন বলার চেষ্টা করব। Based on the clinical character, nature of tissue loss and etiology, periodontal disease could be broadly as inflammatory periodontal conditions and non-inflammatory periodontal conditions. তাহলে দুই রকমের হতে পারে, যেটা which involve inflammation আর একটার মধ্যে ইনফ্লামেশন থাকবে না কিন্তু periodontal condition affect করবে। তাহলে periodontal disease দুই রকম, একটা হচ্ছে inflammatory periodontal conditions, একটা হচ্ছে non-inflammatory. Inflammatory periodontal conditions যেটা খুব কমন, ভেরি কমন এবং আপনারা প্রায় দেখবেন, সেটা হচ্ছে এর মধ্যে নানান ধরনের আছে, সবই হচ্ছে জিঞ্জিভাইটিস রিলেটেড, ইনফ্লামেশন অফ দ্য জিঞ্জিভা, যেটা ছবিতে আমরা যেটা দেখলাম গাম, পিঙ্ক কালার গাম, এখানে ইনফ্লামেশন কুড বি ক্রনিক, দীর্ঘদিন ধরে আছে, রোগী ডাক্তারের কাছে যায় নাই, এটা আস্তে আস্তে ক্রনিক হয়ে গেল। আবার অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস, আমরা যে ছবিটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস। Gingivitis associated with pregnancy. Pregnancy period, because of hormonal imbalance, you could have gingivitis. যেটা প্রেগনেন্সি চলে গেলে আপনি যদি একটু ট্রিটমেন্ট করেন তাহলে একদম শতভাগ ঠিক হয়ে যায়। Gingivitis associated with puberty. Puberty আপনারা জানেন এক স্পেশাল এজ, দিস এজ গ্রুপেরও আপনার ঠিক ডিউরিং পিউবার্টি ইউ কুড হ্যাভ gingivitis, gum disease. আপনার সন্তান আপনাকে কমপ্লেইন করতে পারে, এই যে দেখবেন যে আমি ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত পড়ছে, কোনো শক্ত খাবার আপেল পেয়ারা খেতে গেলেও দেখবে যে আপেলের মধ্যে বা পেয়ারার মধ্যে রক্তের দাগ। সো দিস ইজ এ কেস অফ gingivitis, and gingivitis associated with vitamin C deficiency, very common. Vitamin C deficiency কারণে you could have gingivitis, and of course gingivitis associated with leukemia. আপনারা জানেন যে একটা ব্লাড ডিজিজ হচ্ছে leukemia. You could have gingivitis at this stage. সুতরাং these are the conditions affecting gingiva, and these are the gingivitis. and তাহলে জিঞ্জিভা যদি যখন আপনার এফেক্ট করে তখন gingivitis. These are the gingivitis: chronic gingivitis, acute necrotizing gingivitis, and gingivitis associated with pregnancy, puberty, vitamin C, and leukemia. And যদি কোনো কারণে জিঞ্জিভা না আপনার এফেক্ট করলো পেরিডন্টিয়াম, মানে নিচের দিকে, তাহলে পেরিওডন্টাইটিস হবে। সেটার নাম আমরা বলবো পেরিওডন্টিয়াম, পেরিওডন্টাইটিস। পেরিওডন্টাইটিস অ্যাসোসিয়েটেড উইথ অক্লুসাল ট্রমা। আপনার কোনো কারণ আপনাকে পেরিওডন্টাল স্ট্রাকচারের কথা নিশ্চয়ই মনে আছে, সিমেন্টাম, পেরিওডন্টাল লিগামেন্ট। কোনো কারণে যদি লিগামেন্ট, আপনি যখন কোনো ট্রমা হবে, অক্লুসাল ট্রমা, অফকোর্স ইট উইল কজ ডিস্ট্রাকশন টু ইউর পেরিওডন্টাল লিগামেন্ট। সুতরাং আপনার তখন পেরিওডন্টাইটিস হবে। এবং জুভেনাইল পেরিওডন্টাইটিস, কিশোর বয়সে এক ধরনের পেরিওডন্টাইটিস হয়, সেটাকে বলে জুভেনাইল পেরিওডন্টাইটিস। তাহলে কন্ডিশন যখন পেরিওডন্টিয়াম এফেক্ট করবে আদার দেন জিঞ্জিভা, তাহলে সেটাকে বলবো পেরিওডন্টাইটিস, periodontal associated occlusal trauma, and juvenile periodontitis. These are the inflammatory conditions. Now we have got few non-inflammatory periodontal conditions, যেগুলা হচ্ছে conditions affecting the gingiva. Gingiva যখন ওই gingivitis-এর মতো, যখন শুধু জিঞ্জিভা রিলেটেড হবে, তখন কি non-inflammatory condition? Phenytoin gingival enlargement. আপনারা জানেন ফেনাইটোইন ইজ এ ড্রাগ, এই ড্রাগের সাইড ইফেক্টে লেখা আছে এনলার্জ জিঞ্জিভা। সুতরাং এই ড্রাগের কারণে আপনার জিঞ্জিভাল এনলার্জমেন্ট হতে পারে। আপনি যদি ড্রাগ স্টপ করে দেন তাহলে এটা আবার ঠিক হয়ে যাবে। ফ্যামিলিয়াল হেরিডিটারি জিঞ্জিভাল এনলার্জমেন্ট, ফ্যামিলিয়াল হেরিডিটির কারণেও জিঞ্জিভাল এনলার্জমেন্ট হয়।
gingiva enlarge হয়ে আপনার টুথ সারফেস এনামেল সারফেস টু সাম এক্সটেন্ট থেকে যায়। সুতরাং this is a very coarse situations and desquamative gingivitis. সুতরাং these are the non-inflammatory conditions. আরেকটা কন্ডিশন non-inflammatory condition which affect the periodontium, সেটা gingival recession, নিচে হয়ে গেল জিঞ্জিভা, আগেই বলেছি, and periodontal atrophy. periodontal স্ট্রাকচার যখন অ্যাট্রোফি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তখন এক ধরনের পেরিডন্টাইটিস হয়, সেটাকে পেরিডন্টাল অ্যাট্রোফি বলে। আচ্ছা, এবার জিঞ্জিভাইটিস নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ দিস ইজ ভেরি কমন ডিজিজ। Inflammatory condition of the gums, usually caused by bacterial infections. If left untreated, যদি আপনি gingivitis চিকিৎসা না করেন, তাহলে it can become a more serious infection known as periodontitis, because আপনি যখন জিঞ্জিভা চিকিৎসা না করলেন, ব্যাকটেরিয়া থেকে গেল, that bacteria will penetrate your gingiva and it will reach to the periodontal tissues with supporting structure. Periodontal ligament চলে যাবে, তখন আপনার tooth become loose and other thing, and you might lose your tooth. আচ্ছা, gingivitis and periodontitis are more major causes of tooth loss. আচ্ছা, কিভাবে এই জিঞ্জিভাইটিসটা হয়, প্যাথোফিজিওলজিটা কি, মেকানিজমটা হচ্ছে, আপনি নিশ্চয়ই ছবিতে দেখেছেন যে position of your gingiva in tooth surface forms a small space called gingival sulcus. আপনার জিঞ্জিভা এবং এনামেল, দাঁতের নেকে দেখবেন জিঞ্জিভা এবং এনামেলের মাঝখানে এখানে ছোট্ট একটা সালকাস তৈরি হয়েছে, এবং একদম হেলদি জিঞ্জিভাতেও দেখবেন you will have a sulcus. This is normal situation. Food can get trapped in this space and cause a gum infection or gingivitis. সুতরাং আপনার খাবার কিন্তু জমে যদি ঠিকমতো দাঁত ব্রাশ না করেন। ইভেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার on the surface of your enamel you have a sticky surface, যেটাকে আগেই বলেছিলাম dental plaque or bacterial biofilm, which is very sticky. আপনি দাঁত ব্রাশ করলেন, আপনি জিঞ্জিভাল সালকাসে আপনি ঠিকমতো করলেন না, ওইখানে কিন্তু বেশি ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং ওইটা যদি আপনি ঠিকমতো ক্লিন না করেন, তাহলে অফকোর্স ইট উইল ফর্ম a dental plaque. Plaque, আগেই তো বলছি, a thin film of bacteria constantly forms on the surface of the tooth. প্রতিদিন এটা হয়, সুতরাং প্রতিদিন যদি ঠিকমতো দাঁত ব্রাশ না করেন, এটা হবে। As plaque advances, যদি আপনি ক্লিন না করেন, এটা বড় হতে থাকবে, এটা শক্ত হতে থাকবে, it hardens and becomes tartar, মানে এটা তখন ক্যালসিফাই হয়ে যায়, যেটাকে বলেন দাঁতের পাথর হয়। So it becomes tartar, which can develop an infection when it extends below the gum line. এবং আস্তে আস্তে যখন এই টার্টার ফর্ম হবে, আপনি ক্লিন করছেন না, এবং এটার কাজই হচ্ছে প্রতিদিন আস্তে আস্তে কনস্ট্যান্টলি এটা ডিপোজিট হতে থাকবে, এবং কনস্ট্যান্টলি এটা প্রতিদিন ক্যালসিফাইড হতে থাকবে, বড় হতে থাকবে, পাথর বড় হতে থাকবে, আপনার গাম নিচের দিকে চলে যাবে, গাম লাইন নিচে চলে যাবে। এবং যদি আপনি এটা left untreated, unchecked, gingivitis can cause the gums to separate the tooth. Gums আপনার টুথ থেকে সেপারেট হয়ে যাবে যদি আপনি, কারণ আপনার দাঁত এবং জিঞ্জিভার মাঝখান দিয়ে পাথরটা বড় হচ্ছে, সো ন্যাচারালি আপনার গাম থেকে দাঁত আলাদা হয়ে যাবে। This can cause injury to the soft tissue and bone supporting the tooth. আপনি এটা এই গাম সরে গেলে তাহলে আপনার সফট টিস্যু ইনজুরি হবে, এবং ওই যে অ্যালভুলার প্রসেস যেখানে আপনার দাঁত থাকে সেটাও ক্ষতিগ্রস্ত হবে। The tooth may become loose and unstable. Naturally, টুথের যে সাপোর্টিং স্ট্রাকচার পেরিডনসিয়াম, সেটাতে এখন ইনভলভ হয়ে গেছে। আপনি তাহলে শুরু হলো ওই যে ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্ম হলো সালকাসে, জিঞ্জিভাল সালকাসে, আপনি ক্লিন করলেন না, এটা আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকলো, হার্ড হতে থাকলো, পাথর হয়ে গেল, আস্তে আস্তে আপনি ক্লিন করলেন না, ডাক্তারের কাছে গেলেন না, এটা বড় হতে থাকলো, বড় হতে হতে এটা আপনার গামকে দাঁত থেকে সেপারেট হয়ে গেল, এবং আলটিমেটলি ইউর টুথ বিকাম লুজ অ্যান্ড আনস্টেবল, এবং আলটিমেটলি tooth, you need to lose your tooth. So how gingivitis form, and ultimately it can damage your tooth.
আচ্ছা, জিঞ্জিভাইটিসের জন্য কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, সেগুলো একটু একটু দেখে নেই। Smoking or chewing tobacco is a risk factors. Diabetes is considered as the sixth classical syndrome of gingivitis is considered as the sixth classical complication of diabetes nowadays. সুতরাং আপনার diabetes is considered as the two-way disease. আপনার যদি ডায়াবেটিস বাড়তে থাকলে আপনার জিঞ্জিভাইটিসও বাড়তে থাকবে। সুতরাং you need to treat your gingiva. Consuming certain medications, oral contraceptives, steroids, anticonvulsant drugs, calcium channel blockers, and chemotherapy. যদি আপনার যদি কোনো কারণে এই সবের মধ্য দিয়ে যেতে হয়, তাহলে কিন্তু you have a good chance to have gingivitis. And dental appliances that fit poorly. You have dental devices in your tooth, in your mouth. It could be denture, partial dentures. You could have fixed braces or caps which has not fit properly to your tooth or your gum. সুতরাং a poorly fit dental appliance can cause gingivitis. Broken fillings, আপনার মুখের মধ্যে যদি কোনো ফিলিং থাকে ব্রোকেন, that can also cause gingivitis. প্রেগন্যান্সির কারণে একটা gingivitis হয়, যেটার নামই হচ্ছে pregnancy gingivitis. Genetic factors can also aid to your gingivitis, and compromised immunity. If you have suppressed immunity because of AIDS or HIV, so you could have gingivitis. So these are a few risk factors for developing a gingivitis. সুতরাং আপনাকে আমাদের নিজেদেরও বাঁচার জন্য gingivitis থেকে we need to be very careful about these risk factors. gingivitis যখন একটা রোগী নিয়ে আসবে, আপনি কি দেখবেন গামটা লাল হয়ে গিয়েছে, ব্যথা, টেন্ডার, চাপ দিলেই ধরলেই ব্যথা করছে, ফুলে গিয়েছে। gums that bleed while you brush or floss your teeth. আপনি দাঁত ব্রাশ করতে গেলেই profuse bleeding, আপনি চেক করতে নেবেন মারি, দেখবেন যে আপনার রক্ত আসছে একদম ইজিলি, এরকম দেখবেন। gums that have pulled away from the tooth, gums that have দাঁত থেকে সরে গিয়েছে, এটা আগে বলছিলাম। a change in how your teeth fit together when you bite, malocclusion হয়ে গেছে, বিকজ আপনার আপনি কামড় দিতে বলবেন, দুই মারি একসঙ্গে লাগাতে বলবেন, তার লাগাতে পারবেন, লাগাতে গেলেই ব্যথা করবে, এটাকে বলে malocclusion হয়ে গিয়েছে, because we severe gingivitis can separate the which can actually involve your periodontium, যেটা আপনার দাঁতকে periodontal ligament, যেটা আপনার দাঁতকে টুথ সকেটে ধরে রেখেছিল, সেটা যখন দুর্বল হয়ে যাবে, your tooth can be extruded, আপনার সকেট থেকে একটু হয়তো বেরিয়ে আসছে উপরের দিকে, সুতরাং আপনি দুই মারি মিলাতে পারবেন না, which is called malocclusion. এবং পাস হতে পারে, pass between teeth and gums, you could have pass inside gum. কামড় দিলে ব্যথা করবে, pain when chewing, sensitive হয়ে যাবে, because your gum is separated from the tooth and your cementum is exposed, which is a very sensitive part of your tooth. Cementum is the very sensitive part of your tooth, cementum and dentin. সুতরাং কোনো কারণে ওই মারি এক্সপোজড হয়ে গেলে cementum বের হয়ে যাবে, সুতরাং you will have sensitive tooth. Partial denture that no longer fit, আপনি যে নকল দাঁত পড়ছিলেন সেটা আপনি জিজ্ঞেস করবেন, বলবেন এখন আর পড়তে পারছি না, বিকজ দাঁতের পজিশন সরে গিয়েছে, সুতরাং এটা আগের মতো ফিট হবে না। এবং অফ কোর্স you will have foul smelling breath that does not go away after you brush your teeth. দাঁত ব্রাশ করার পরে এই ব্যাড অডার মুখ থেকে যাবে না। So these are the features of gingivitis. যখন একটা রোগী মুখে এই ধরনের সমস্যা নিয়ে আসবে, you can check all these things, দেখবেন ম্যাক্সিমাম মিলে যাবে। আচ্ছা, এখন কি করবেন আপনি? প্রথম কথাই হচ্ছে আপনাকে বলতে হবে ওই যে ওরাল হাইজিন ইনস্ট্রাকশনস দিতে হবে, প্রপার ওরাল হাইজিন মেনটেন করতে হবে। আপনি প্রপার ওরাল হাইজিন কিভাবে মেনটেন করবেন? অফকোর্স দাঁতের কাছে, এই ডাক্তারের কাছে যাবেন, আপনার ডাক্তার আপনার ক্লিন করে দিবে টিথ, কিছু মেডিকেশন দেবে, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্ড ইফ নিড ইউ the patient might need go through a surgery,
ফ্ল্যাপ সার্জারি, ফ্ল্যাপ পুড়ে গিয়েছিল, দাঁত ক্লিন করার পরে ফ্ল্যাপ আবার পজিশনে, গাম আবার পজিশনে এনে সুচার করে দেওয়া যেতে পারে, ফ্ল্যাপ সার্জারি বলে। এবং আপনি যদি স্মোকার থাকেন, ইউ নিড টু কাট ইউর স্মোকিং। যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন, অবশ্যই আপনাকে ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে। সো জিঞ্জিভাইটিস চিকিৎসার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে ওরাল হাইজিন প্র্যাকটিস করতে হবে খুব ভালো মতো, মানে সঠিক নিয়মে সঠিক সময়ে দাঁত ব্রাশ করতে হবে। তারপরে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার আপনার দাঁত ক্লিন করে দেবে, ডিপ ক্লিনিং বলে, ডিপ ক্লিনিং অফ ইউর টিথ, অ্যান্টিবায়োটিক মেডিকেশনস এন্ড সার্জারি। অ্যান্ড আরেকটা ইনস্ট্রাকশন দিবেন, আপনি স্মোক করলে বন্ধ করবেন, এবং অবশ্যই ডায়াবেটিক চিকিৎসা করতে হবে, কারণ ডায়াবেটিস এন্ড জিঞ্জিভাইটিস ইজ কল্ড টু ওয়ে ডিজিজ, একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা কমলে আরেকটা কমবে। সুতরাং ইউ নিড টু গো থ্রু অল দিস থিংস। মেডিকেশনস কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিবায়োটিক মাউথ ওয়াশ দিবেন, ক্লোরোহেক্সিডিন খুব ভালো কাজ করে। তারপরে অ্যান্টিসেপটিক চিপস পাওয়া যায়, ক্লোরোহেক্সিডিন, এটা আপনি যদি দাঁত এবং ইসের মাঝখানে, জিঞ্জিভার মাঝখানে দিয়ে দেন, দ্যাট ক্যান অলসো ওয়ার্ক। অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স তো বললাম, অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল লাইক মেট্রোনিডাজল খুব ভালো কাজ করে, বিকজ এখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া খুব ইনভলভ থাকে। সুতরাং মুখের ম্যাক্সিমাম ইনফেকশনই মিক্স টাইপ অফ ব্যাকটেরিয়া দেওয়া হয়, সে কারণে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য মেট্রোনিডাজল খুব কাজ করে, সে কারণে মুখের ওষুধ লেখার সময় মেট্রোনিডাজল চয়েস অফ ড্রাগ। So these are the medications, and আগে বলেছিলাম আপনাকে sometimes you need to go to surgery, flap surgery, যদি আপনার গাম কোনো কারণে সরে গিয়ে থাকে সেটা পজিশনে আনার জন্য। and sometimes alveolar bone ধরেন খুব ক্ষতিগ্রস্ত হলো, সেটা আপনি গ্রাফট করতে পারেন, বোন গ্রাফট করা যেতে পারে। ওকে, আচ্ছা, কমপ্লিকেশন কি কি হতে পারে? খুব common complication diabetes, it can also cause your heart attack, stroke, and lung disease. And of course, for a pregnant mother, you need to be very careful, because in gingivitis or periodontitis, the C-reactive protein is seriously increased. So C-reactive protein is a cytokine which can actually cause the premature delivery or low birth weight infant. সুতরাং this is also a serious complications of gingivitis. সুতরাং প্রেগনেন্ট মাদারদেরকে আমাদেরকে অবশ্যই জিঞ্জিভার দিকে খেয়াল করতে হবে। ভালো হয় বিফোর প্ল্যানিং এ বেবি, he should go for a dental checkup and see all these things. আচ্ছা, তারপরে আরেকটা জিনিস নিয়ে আপনাদের কাছে খুব আসে, রোগীরা আসবে, halitosis, very unpleasant situation, unpleasant odor from the mouth, commonly referred to as bad breath. বুঝতেই পাচ্ছেন, খুবই unpleasant situations. Halitosis can be caused by the consumption of certain foods, poor oral hygiene, alcohol or tobacco, dry mouth, in particular dry mouth, or by certain chronic medical conditions. So these are few things. Okay, আগে বলছিলাম certain foods কি কি দেখেন, the things you ate are like to oral health, including your breath. The items such as garlic and onions or any food are absorbed into the bloodstream. Until that food leaves the body, it has the potential to affect your breath. সুতরাং এইসব খাবার খেলে ন্যাচারালি আপনার হ্যালোটিসিস হতে পারে, which can go away actually. এটা জরুরি কোনো বিষয় নয়, এটা আপনার যখন ওষুধ আপনার শরীর থেকে চলে যাবে, এটা অটোমেটিক্যালি চলে যাবে, এবং আপনি যদি বন্ধ করে দেন এটা বন্ধ হয়ে যাবে। Tobacco products like smoking causes its own unpleasant mouth odor. Smokers and oral tobacco users are also more likely to have
gum disease, another source of bad breath. সুতরাং smokers এবং tobacco users যারা তাদের bad breath হতেই পারে। সুতরাং you need to cut off all these things. Poor oral health care, which is very common cause of halitosis, very common. Without correct and regular brushing and flossing and routine dental exams, food remains in the mouth. আপনি যদি এই কাজগুলো না করেন, কারেক্টলি টুথব্রাশ করলেন না, ফ্লসিং করলেন না, আমরা টুথব্রাশ করেই কিন্তু স্যাটিসফাই থাকি। অ্যাকচুয়ালি স্যাটিসফাই হওয়ার কোনো সুযোগ বলছিলাম, toothbrush can only clean 60% of your teeth, and flossing can next 40% clean করে হচ্ছে ফ্লসিং। সুতরাং ব্রাশিং এবং ফ্লসিং একদম টু ব্রাদার্স, আপনাকে একসঙ্গে চলতে হবে। অ্যান্ড রুটিন ডেন্টাল এক্সাম, ডাক্তারের কাছে যেতে হবে 6 মাস পর পর। এটা যদি না করি তাহলে দেখবেন যে ইন বিটুইন দ্য টুথ your food remains stuck. This is a breeding ground of bacteria. এই যে খাবার যদি থাকে, এইটাই হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য ব্রিডিং হওয়ার জন্য একটা ভালো সুযোগ। এবং ব্যাকটেরিয়া ওইখানে যদি ব্রিডিং হয় তাহলে আপনার জিঞ্জিভাইটিস হবে। This causes an unpleasant odor and taste in the mouth. তারপরে improper cleaning of denture. ধরেন আপনার মুখে কোনো ডেঞ্চার আপনি ইউজ করেন, সেই ডেঞ্চার আপনাকে কিন্তু প্রতিদিন ক্লিন করতে হবে। Dentures that are not cleaned correctly may be collecting bacteria, fungi, remaining food particles which causes bad breath. তাই না? আপনি ধরেন একটা ডেঞ্চার পরেন, ডেঞ্চার আপনারা যদি দেখে থাকেন, ডেঞ্চার একটা ডিভাইস যেখানে শুধু আর্টিফিশিয়াল টুথ থাকে না, এর সঙ্গে কিছু সাপোর্টিং স্ট্রাকচার থাকে, প্লেট থাকে। আপনি দ্যাট প্লেট হ্যাজ টু বি ক্লিনড এভরিডে, না হলে ওই প্লেটের ইনসাইড এবং স্পেশাল ইনসাইডে আপনার এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ফুড পার্টিকেলস এটা ট্র্যাপ হয়ে থাকতে পারে এবং হুইচ কজ সিরিয়াস হ্যালাটোসিস। আচ্ছা, অর্ডার কজিং ব্যাকটেরিয়া অন দ্য টাং। আপনার যদি জিহ্বা আপনি ক্লিন না করেন ঠিক মতো, তাহলে কিন্তু বিকজ দ্য সারফেস অফ দ্য টাং ইজ রাফ সারফেস, স্পেশালি ডরসাম অফ দ্য টাং, কি বলে posterior 1/3 of the tongue আপনি দেখেন খুব রাফ সারফেস, এবং এইখানেই আপনার খাবার লেগে থাকে বেশি, এবং দ্যাট ক্যান কজ ব্যাকটেরিয়া টু ট্র্যাপ অর টু গ্রো। সুতরাং আপনাকে আপনার জিহ্বা ক্লিন করতে হবে। Certain bacteria on the back of the tongue can interact with amino acids in foods and produce smelly sulfur compounds. সুতরাং আগেই বললাম। আচ্ছা, পেরিওডন্টাল ডিজিজ যদি হয় তাহলেও কিন্তু আপনার মুখে এরকম unpleasant odor হবে। One of the main symptoms of this gum disease is bad smelling breath and unpleasant taste in the mouth. This condition needs immediate care by an oral health professionals. Periodontal conditions নিশ্চয়ই মনে আছে আপনার, gingivitis, periodontitis, যেগুলা severely can cause halitosis. সুতরাং কারণ আপনাকে মনে রাখতে হবে gingivitis মানেই হচ্ছে dental plaque. Dental plaque মানে হচ্ছে collection of bacteria, bacterial product and other things, acids, food particles. সুতরাং ক্লিন না করলে আপনার মুখে বন্ধ হতে বাধ্য। আচ্ছা, ড্রাই মাউথের কারণ হতে পারে। ড্রাই মাউথ ইজ কল্ড জেরোস্টোমিয়া। সুতরাং আপনার যদি আপনার মুখ যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনি মুখ ক্লিনও করতে পারবেন না ঠিক মতো। সুতরাং দিস condition can cause halitosis. When there is a major decrease in salivary production, the mouth cannot cleanse itself because saliva itself has got a cleaning effect. সুতরাং আপনার মুখে সালাইভা কম, আপনি ক্লিন করতে পারবেন না, আপনার debris রিমুভ করতে পারবেন না, particles left behind by food এগুলো রিমুভ হবে না। সুতরাং ড্রাই মাউথ আপনাকে খেয়াল রাখতে হবে। মেডিকেশন, কিছু মেডিকেশনের কারণে ড্রাই মাউথ হয়, সেগুলোকেও আপনার খেয়াল করতে হবে। রোগী কি মেডিকেশন খাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু ডিজিজ, স্পেশালি some cancers, liver failure, GERD, gastroesophageal reflex disease, very common, can cause bad breath due to regular reflex of stomach. আপনার stomach is full of your food and other things. সুতরাং আপনি যদি কন্টিনিউ রিফ্লেক্স হয় তাহলে কিন্তু আপনার
halitosis, bad breath হতে বাধ্য। সুতরাং these are the things you need to be very careful. এটা এই halitosis মাপার জন্য, ডায়াগনোসিস করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো একেবারেই আপনাদের প্রয়োজন নাই, তারপরেও বলছি। হেলিমিটার, this detect low levels of sulfur, কারণ সালফার is a cause of bad breath। সুতরাং আপনার মুখে সালফার কি কোন পরিমাণের আছে সেটা দেখা যেতে পারে। গ্যাস ক্রোমাটোগ্রাফি এ দিয়েও বোঝা যায়। This test measures three volatile sulfur compounds, hydrogen sulfide, methyl mercaptan and methyl disulfide, which cause the bad breath. এটা দেখা যেতে পারে। BANA test, এটাও আপনার স্পেসিফিক এনজাইম which can cause halitosis, এটা দেখার জন্য এই টেস্ট করা যেতে পারে। অ্যান্ড বেটা গ্যালাক্টোলাইজ টেস্ট, এটা দিয়েও কিছু এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেস যেটা আপনার মুখে বাইরে হতে পারে, এগুলো দেখা যেতে পারে। These are the tests to diagnose your halitosis কোন মাত্রায় আছে সেটা দেখার জন্য। ট্রিটমেন্ট, অফ কোর্স প্রথম কথাই হচ্ছে good oral hygiene is the key. আপনার you need to ensure that cavities are avoided and reduces the likelihood of gum disease. আপনার মুখে কোনো ক্যাভিটি নাই, আপনার মুখে কোনো গাম ডিজিজ নাই, আপনি অনেকটাই মুক্ত। আপনি রেগুলার ডেন্টাল ডাক্তারের কাছে যান, চেক আপ করছেন রীতিমতো, আপনি ঠিকমতো দাঁত ব্রাশ করেন, আপনি ঠিক টুথপেস্ট ব্যবহার করছেন, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, আপনি মাউথ ওয়াশ ব্যবহার করছেন, আই এম শিওর আপনার মুখে কোনো দুর্গন্ধ থাকবে না। অল্টারনেটলি if gum disease is present, তাহলে আপনাকে প্রফেশনাল ক্লিনিং, আই মিন স্কেলিং করতে হবে। আপনার বাড়িতে কোনো পাথর আছে কিনা, প্লেগ আছে কিনা, ব্যাকটেরিয়াল পকেট আছে কিনা, পকেট ফর্ম in between your tooth and your gum, সেখানে it has to be cleaned properly. তাহলে these are the things you need to do. Good oral hygiene ensure করতে হবে, মুখে কোনো cavities are avoided and gum disease থাকবে না। Individual to visit dentist for a checkup বছরে 2 বার, and যে টুথপেস্ট ব্যবহার করতে বলবে dentist সেটা ব্যবহার করতে হবে, মাউথ ওয়াশ, and these are the things. And our lifestyle changes at home, বাসায় আপনি নিজে বলে দেবেন এগুলা করবেন, আপনি দাঁত ব্রাশ করবেন, ফ্লস ব্যবহার করবেন, আপনি আপনার ডেঞ্চার ক্লিন করবেন প্রতিনিয়ত, এবং আপনি জিহ্বা, আপনি টাংও ব্রাশ করতে হবে। আপনি যদি এগুলা করেন তাহলে আপনার মুখে গন্ধ থাকবে না। তারপর আরেকটা কাজ করবেন, ড্রাই মাউথ যদি থাকে, দ্যাট হ্যাজ টু বি অ্যাভয়েডেড। ড্রাই মাউথ কেন হয়েছে সেটা চিকিৎসা করতে হবে। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, অ্যালকোহল, টোবাকো, এগুলা আপনাকে অ্যাভয়েড করতে হবে। সুইট, সুগার কন্টেইনিং খাবার ইত্যাদি ইত্যাদি এগুলাকে অ্যাভয়েড করতে হবে, এবং স্যালাইভা প্রোডাকশন বাড়ানোর জন্য কিছু খাবার খেতে পারেন। If the mouth is chronically dry, a doctor may prescribe medication that stimulates the flow of saliva. Saliva flow বাড়ানোর জন্য আপনাকে মেডিকেশন নেওয়া যেতে পারে। তারপরে ডায়েট, আপনি যেটা জানেনই, আপনি রসুন, আদা এসব কারণে যদি হয়ে থাকে, স্পাইসি ফুড, that has to be avoided. Sugary foods are also linked to bad breath. Reduce coffee, alcohol consumption, and eating a breakfast that includes raw foods can help clean the back of the tongue. আপনার টাংকে ক্লিন রাখতে হবে আপনি যেভাবে পারেন। So these are some of the treatment. তাহলে ডায়েট, তারপরে ড্রাই মাউথ অ্যাভয়েড করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে ঠিক মতো, টাং ব্রাশ করতে হবে, ডেঞ্চার থাকলে ক্লিন রাখতে হবে, ফ্লস করতে হবে। These are the things. And the last things which I want to share with you, the condition is called Sialadenitis. আপনাদের নিশ্চয়ই মনে আছে, we have few glands around our mouth cavity. These glands are called actually salivary glands. Mesosalivary glands হচ্ছে একটা হচ্ছে parotid gland, যেটা থাকে হচ্ছে
সেটার পজিশন হলো জাস্ট বিলো দি external auditory meatus, কানের ছিদ্রের ঠিক বিলো এবং জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য রেমাস অফ দ্য ম্যান্ডিবল। এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে মেজর salivary gland। তারপরে and of course it has a duct, দেখতে পাচ্ছেন salivary duct। এটার নাম হচ্ছে Stenson's duct। আপনি একটু দেখে নেবেন, এই ডাক্তারের নাম আছে আলাদা, Stenson's duct মেবি। আচ্ছা, salivary gland, তারপরে submandibular gland, আরেকটা salivary gland যেটা জাস্ট বিলো দি লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল। আরেকটা হচ্ছে sublingual gland যেটা হচ্ছে অফকোর্স বিলো দি বিলো অফ ইউর লিঙ্গুলা, আই মিন টাঙের নিচে। সো এই তিনটা salivary গ্ল্যান্ডে যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে আমরা যে কন্ডিশন বলি সেটাকে বলি Sialadenitis। আপনার কাছে যখন রোগী আসবে তখন দেখবেন রোগীর মাইট কমপ্লেইন অফ পেইন, অনেক ব্যথা মুখের ভিতরে, মুখে পাস জমে যেতে পারে, অফকোর্স সোয়েলিং থাকবে, আপনার ফিভার থাকতে পারে, ম্যালেরিয়া থাকতে পারে। সুতরাং ইউ নিড টু go through this condition when the patient have the Sialadenitis. Infection of salivary gland is called Sialadenitis and is caused by the bacteria or virus. কোনো কারণে যদি bacteria or virus, mainly caused by there are other causes also. The salivary stone বললাম or other blockage of salivary gland duct can contribute to an acute infection. তাহলে কি কি কারণে হতে পারে দেখলাম, Sialadenitis কেন হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে। যদি আপনার salivary স্টোন থাকে, আপনার এই যে ডাক্ট দেখতে পাচ্ছেন, এই ডাক্টের কাজ হচ্ছে to flow saliva in your mouth from this gland। সুতরাং এই ডাক্ট, এই পাইপের মধ্যে যদি কোনো কারণে ব্লকেজ থাকে, কোনো কারণে স্টোন থাকে, তাহলে তো আপনার স্যালাইভা মুখে যাচ্ছে না এবং তখন আপনার এই গ্ল্যান্ডে ইনফেকশন হতে পারে। তারপরে হতে পারে আর ওকে, কোনো কারণে যদি ডাক বন্ধ হয়ে যায়, স্টোনের কারণে হতে পারে, অন্য অ্যাবনর্মাল ডাক্টের কারণে হতে পারে, তাহলেও আপনার এই Sialadenitis হবে। এবং যদি স্টোনের কারণে হয়, যদি আপনার ডাক বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়, তাহলে কিন্তু এটা acute condition হবে। Chronic inflammation of salivary gland can cause it to stop functioning। যদি ক্রনিক হয় তাহলে এটা একদম ফাংশন বন্ধ হয়ে যেতে পারে। তাহলে Sialadenitis হচ্ছে ইনফেকশন অফ salivary gland। salivary gland কিভাবে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হতে পারে, salivary স্টোনের কারণে হতে পারে, or other blockage by other reason, or abnormal ডাক্টের কারণে বন্ধ হয়ে যেতে পারে। So these are the causes. এটা দুই রকমের, একটা হচ্ছে acute condition। acute condition কেন হতে পারে, একটা হচ্ছে স্টোন দিয়ে ব্লক যদি হয় অথবা অন্য কোনো কারণে যদি ব্লক হয়, তাহলেও আপনার এই যে Sialadenitis হবে সেটা হবে acute condition। এছাড়া ছবি দেখতে পাচ্ছেন acute conditionের। আরেকটা হচ্ছে ক্রনিক কন্ডিশন, মানে ক্রনিক Sialadenitis। আচ্ছা, ক্রনিক টাইপের মধ্যে হতে পারে ক্রনিক রিকারেন্ট Sialadenitis, অবস্ট্রাকটিভ Sialadenitis হতে পারে, and autoimmune Sialadenitis হতে পারে। সুতরাং these are the some conditions of Sialadenitis। আচ্ছা, এখন আমরা কি কারণ হয় একটু আর বিস্তারিত একটু দেখার চেষ্টা করি। The most common causes of acute salivary gland infections are bacteria, especially Staphylococcus aureus, তারপরে pathogens, virulence, and streptococci and Haemophilus influenza virus. So these are the reasons, most common causes of Sialadenitis. Viruses like mumps, HIV, Coxsackie, and parainfluenza, and fungi can also cause infection in the glands. Blockage due to salivary stone or narrowing of the duct, কোনো কারণে duct narrowing হয়ে গেল, তাহলেও কিন্তু ইনফেকশন হবে in the gland.
তারপর হচ্ছে inadequate fluid consumption, illness, medications such as diuretics and antihistamines. এগুলো খেলে আপনার you could have a chance of sialadenitis. Of course, malignancy কারণে হতে পারে। Autoimmune conditions like Sjogren's syndromes, যেটার কারণে dry eyes, dry mouth with some connective tissue disorders, এই কম্বিনেশন এই তিনটা একসঙ্গে থাকলে সেটাকে বলে Sjogren's syndromes, সেই কারণে হতে পারে। ইডিওপ্যাথিক, আপনি যে কোনো কারণে হতে পারে, আপনি বুঝতে পারবেন, হতেই পারে, হয়ে গেল আর কি। আচ্ছা, সো দিস আর দ্য ইটিওলজি, এবং কিছু ফ্যাক্টরস ক্যান কন্ট্রিবিউট টু দি sialadenitis, যেমন sialadenitis stone, decreased salivary flow, which is very common. Salivary flow যদি কমে যায় তাহলে কিন্তু গ্ল্যান্ডে ইনফেকশন হবে, এবং পুয়ার ওরাল হাইজিন, আপনার মুখের স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলেও আপনার এই sialadenitis হতে পারে। যখন রোগী আপনার কাছে আসবে, পেশেন্ট উইল কমনলি রিপোর্ট অফ পেইন, অনেক ব্যথা, ডিসপেজিয়া, খেতে পারবে না, সোয়ালিং এর ডিফিকাল্টি হবে, usually unilateral, affecting the parotid or submandibular regions. সাধারণত unilateral হয়, with worse pain during eating and swallowing, especially যখন খেতে যাবে এবং সোয়ালিং করতে যাবে কিছু, তখন ব্যথা আরো অনেক বেশি বেড়ে যায়। এটা আপনি যদি এই সব হিস্ট্রি পান তাহলে বুঝবেন যে he could have sialadenitis, dysphagia, পেইন, ডিসফেজিয়া। যদি দেখেন ইউনিল্যাটারাল এবং সাবম্যান্ডিবুলার ও সাবপ্যারাটিড গ্ল্যান্ড এই রিজিয়নে যদি দেখেন একটু সোয়েলিং আছে, তাহলে আপনি বুঝবেন যে he could have sialadenitis. ফেসিয়াল সোয়েলিং, মুখ তো ফুলেই যেতে পারে, usually unilaterally and affecting parotid region, under the tongue or below the jaw, এই সব জায়গায় ফুলে যেতে পারে, may have acute onset and may have a history of repeated episodes, এবং acute onset হতে পারে হঠাৎ করে, এবং এটা বারে বারেও হতে পারে। সুতরাং you need to go through all this thing. Recurrent painful swelling হতে পারে, indicative of chronic recurrent sialadenitis। যদি ক্রনিক হয় তাহলে দেখবেন যে মাঝে মাঝে হবে। may have similar signs of symptoms to an acute episode. Signs symptoms acute এর মতো হতে পারে, কিন্তু রিকারেন্ট হতে পারে। রিকারেন্ট যদি হয় তাহলে বুঝবেন যে এটা ক্রনিক হয়ে গেছে। রেডনেস হবে, অফকোর্স লাল হয়ে যাবে, আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। পাইরেক্সিয়া, জ্বর হবে তখন, আপনার লিম্ফ নোড ইনভলভ হবে তখন। তারপরে এরাইথেমা হবে of the affected gland. Infections causes may result in purulent discharge from the duct. আপনার ডাক্ট থেকে পাস ডিসচার্জ হতে পারে, ঠিক ডিসচার্জ বেরোতে পারে, alongside any additional symptoms from any potential abscess formation, এবং এর পাশে abscess formation হয়ে যেতে পারে। আপনাকে শুধু জানতে হবে যে এই যে গ্ল্যান্ডগুলো সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল and the parotid gland, এই যে অফকোর্স এই গ্ল্যান্ডগুলো স্যালাইভা সাপ্লাই দেয় আপনার মুখের মধ্যে। তো সবাই প্রত্যেকে যার যার নিজস্ব ডাক্ট দিয়ে দেয়, এবং প্রত্যেকের আলাদা আলাদা ডাক্টের নাম আছে। স্ট্যানসন ডাক্ট হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের, বলছিলাম আগেই। তারপরে ডাক্ট অফ রিভিনাস হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের, আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের হচ্ছে ওয়ার্টনস ডাক্ট। সো এই ডাক্ট দিয়ে আপনার স্যালাইভা মুখের মধ্যে যায়, এবং যেমন ধরুন প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্ট, সেইটা ওপেনিং হয় হচ্ছে আপনার আপার 7 মোলার, আপার 7 মানে সেকেন্ড মোলার যেটা, সেটা ঠিক অপোজিট ইন দ্য ভেস্টিবল অফ দ্য মাউথ। ভেস্টিবল নিশ্চয়ই বুঝতে পারছেন, বাক্কাল সাইড অফ ইউর 7, এইখানে আপনার ডাক্ট, আপনার প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্ট ওপেনিং হবে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্ট নিশ্চয়ই জাস্ট ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ ওপেন হবে, and of course sublingual gland just below of your tongue, এখানে ওপেনিং হবে। এইসব ওপেনিং
সাইড দিয়ে আপনি খেয়াল করতে হবে। এইসব সাইড দিয়ে আপনার পাস আপনার যদি সাইলাডেন্টিস হয় তাহলে আপনার পাস might teachers through the duct alongside the duct. ওকে, আপনি কিছু রুটিন ইনভেস্টিগেশন করবেন। ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করলে তো অবশ্যই বোঝা যাবে, কারণ ইনফেকশনস আর দেয়ার। পাস সোয়াব নেবেন ইফ পসিবল, অ্যান্ড ব্লাড কালচার করতে পারেন কোনো সিস্টেমিক ইনভলভমেন্ট আছে কিনা। যদি মামস সাসপেক্ট করেন তাহলে ভাইরাল সেরোলজি করতে পারেন। সো these are some investigations এর মধ্যে আপনি যদি কোনো ম্যালিগন্যান্সি সাসপেক্ট করেন তাহলে আপনি এনএসসি করতে পারেন, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি টেস্ট করতে পারেন। ইমেজিং করেও দেখা যেতে পারে যে আপনার কোনো গ্ল্যান্ডে কোনো ডাক্টে কোনো স্টোন আছে কিনা, ফ্লুইড কালেকশন আছে কিনা, সেইটা আপনি ইমেজিং এ দেখতে পারবেন। সিটি স্ক্যানেও কিন্তু আপনি দেখতে পারবেন যে এইটার কারণে কোনো ডিপ নেক স্পেসে কোনো অ্যাবসেস আছে কিনা, কোনো স্পেস ইনফেকশন হলো কিনা। সো দিস আর সাম ইনভেস্টিগেশনস ইউ ক্যান গো থ্রু। আচ্ছা, ডায়াগনোসিস করার জন্য যদি অ্যাকিউট ব্যাকটেরিয়াল হয় তাহলে may present with a history of recent surgical intervention or use of medications such as antihistamine, antidepressant, anticholinergic drugs. যদি রোগী আপনি ড্রাগ হিস্ট্রি নিয়ে যদি দেখেন যে এইসব জিনিস খাচ্ছে, তারপরে তার রিসেন্ট কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের হিস্ট্রি আছে এবং এইসব ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসছে, তাহলে কিন্তু আপনি ইট উইল হেল্প ইউ টু ডায়াগনোস whether it is sialadenitis or other things. This medication may lead to objective hypofunction or subjective feeling of a dry mouth without hypofunction. Feeling হতে পারে অথবা truly আপনার hypofunction হতে পারে। There may also be history of decrease in salivary volume secondary to systemic disease. কোন সিস্টেমিক ডিজিজের কারণেও আপনার salivary flow কমে যেতে পারে। salivary flow যদি কমে যায় তাহলে it is a cause of Sialadenitis. Unilateral or bilateral painful swelling of the parotid or submandibular regions may be present upon a physical examination. Apni check kore physically dekhle apni these things can be examined. This could be accompanied by an external displacement of airlobe. So যেহেতু ফুলে যায়, swelling হলে আপনি airlobe displace হতে পারে adjacent to an inflamed parotid gland, especially parotid gland যদি involve হয়. Pus separation from major salivary gland. আপনি চেক করে দেখবেন salivary gland-এর ডাক্ট ওপেনিং গুলো কোথায় কোথায় আছে, সেইখানে আপনি দেখবেন যে pus separation হচ্ছে কিনা। mandibular trismus sometimes হয়। তারপরে dysphagia তো অবশ্যই আপনি জানেন যে difficulty and swelling is a very common feature, এবং অবশ্যই জ্বরও হতে পারে। So these are the diagnostic hints. আপনি এগুলো যদি আপনি দেখেন তাহলে ডায়াগনোসিস করা ইজি হবে। যদি আপনার ওইটা অ্যাকিউট আর ক্রনিক যদি হয়, ক্রনিক রিকারেন্ট সাইলেন্ট, তিনটা কন্ডিশন ক্রনিক, আসলে এত ডিটেইল প্রয়োজন নেই আপনাদের, জাস্ট একটু দেখা আর কি। The occurrence of chronic recurrent episodes may be due to underlying Sjogren's syndromes. যদি ওই autoimmune ডিজিজটা থাকে or any ductal abnormalities থাকে, তাহলে এই chronic recurrent sialadenitis হতে পারে। আচ্ছা, obstructive sialadenitis হতে পারে কোনো কারণে, স্টোনের কারণে যদি ডাক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু that can result in the development of obstructive sialadenitis. There may be history of abrupt episodic swelling of the parotid or submandibular gland, which is usually painful. These episodes typically occur around meal times, lasting 2 to 3 hours and gradually subsides. So, obstructive sialadenitis and autoimmune sialadenitis. কোনো কারণে যদি persistent আপনার asymptomatic bilateral swelling of parotid gland and may represent as a manifestation of more widespread systemic disease. Dry eyes, dry mouth এসবের কারণে হতে পারে, এবং কার সাথে কানেক্টেড ডিসঅর্ডার থাকলে এটা হতে পারে। ম্যানেজমেন্ট করবেন কিভাবে বুঝতেই পাচ্ছেন। ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজড বাই কনজারভেটিভ।
প্রথমত অবশ্যই আমাদেরকে কনজারভেটিভলি এটা ট্রিটমেন্ট করার চেষ্টা করতে হবে। প্রথমত হচ্ছে উইথ হাইড্রেশন, কারণ মুখ তখন ড্রাই থাকে, হাইড্রেশন করতে হবে এবং অ্যানালজেসিয়া দিতে পারেন, এনএসআইডি, প্যারাসিটামল। আর্টিফিশিয়াল স্যালাইভা ক্যান বি ইউজ ইন কেস ওয়ার স্যালাইভা প্রোডাকশন ইজ ইম্পেয়ার্ড। যদি দেখেন যে ড্রাই মাউথ থাকে, স্যালাইভা প্রোডাকশন ইম্পেয়ার্ড হয়ে গেছে, আর্টিফিশিয়াল স্যালাইভা দিতে পারেন। অ্যান্টিবায়োটিক্স which should be given if bacterial sialadenitis is suspected. যদি বোঝেন যে এটা, যদি মনে করেন যে এটা ব্যাকটেরিয়াল হয়েছে, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক চুজ করতে পারেন with choice of empirical antibiotic based upon the local guidelines. Patients are advised to have Sialox, যেটা আপনার salivary secretion বাড়াতে পারে, এরকম এই ধরনের জুস, যেমন লেমন জুস and other things, যেগুলো আপনার salivary secretion বাড়ায়, সেই সব জিনিস খেতে পারেন। Surgical treatment, sometimes you might need to go through the surgical treatment. সেটা হচ্ছে if infection does not begin to respond by hydration or antibiotics after 48 hours, and any case of abscess formation যদি দেখা যায়, তাহলে surgical incision and drainage of the salivary gland may be necessary to control the infection. যদি আপনার ওই কনজারভেটিভ চিকিৎসায় যদি 48 hours এর মধ্যে যদি রেসপন্স না করে, তাহলে you need to go through the surgical procedure. You just give an incision and drain the pus, and of course antibiotic. If salivary stones are blocking the gland and contributing to the infection, the gland should be removed so the infection does not occur. It depends on the case actually. One minimal invasive method of salivary stones removal is called sialadendoscopy. এটা দিয়ে কিন্তু আপনি গ্ল্যান্ডকে ঠিক রেখে করা যায়। This technique can be used to manage small stones. ছোট স্টোন যদি থাকে, তাহলে আপনি sialadendoscopy দিয়ে এটা সারতে পারবেন। For larger stones, the doctor may need to use a more invasive open surgery procedure. Okay, so these are the things. Complication হতে পারে, এই রোগের কারণে কিছু কমপ্লিকেশন হয়। অবশ্যই abscess form হতে পারে, abscess form হতে পারে which can result large angina. আপনারা জানেন এটা একটা serious condition. Infection may spread along the facial planes. আপনারা জানেন যে facial in your submandibular regions you have facial planes, you have space in the muscles. So the infection spread in these facial planes of the neck, causing a potentially serious complication. এবং এইটা কিন্তু sometimes একদম emergency লাগে আর কি। This can affect the space of the floor of the mouth and can result in large angina. সুতরাং এটি তখন এটা it might need surgery. Dental decay হতে পারে, because আপনার যেহেতু salivary secretion কমে গেল, hypofunction of saliva, তাহলে আপনার কিন্তু, কারণ saliva has a very good effect of cleansing of your teeth and mouth, সুতরাং একটা কমপ্লিকেশন হতে পারে ডেন্টাল দিকে। আচ্ছা, আপনি যদি প্যারোডিডক্টম ফেলে দেন, তাহলে কিছু কমপ্লিকেশন হতে পারে। পোস্ট প্যারোডিডক্টমি কমপ্লিকেশন, টেম্পোরারি ফেশিয়াল নার্ভ পালস, যদি সার্জারি করার সময় কোনো কারণে ফেশিয়াল নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে facial nerve pulse হতে পারে। In around one third to 2/3 of patients following the superficial periodontal. Cosmetic deformity হতে পারে, but it is minor. The choice of the surgical procedure is determined by the extent of the disease and the patient's preference. The patient of facial weakness, pattern of facial weakness is likely to include one or more branches of the facial nerve. সুতরাং পোস্ট প্যারিডক্টমিতে আপনার ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হতে পারে, বেলস পালসি, যেটা বেশি দিনের জন্য না, এটা আবার চলেও যাবে আশা করা যায়। কসমেটিক ডিফর্মিটি হতে পারে, এইটাও খুব মাইনর কন্ডিশন, এটা খুব বেশি কিছু না, এটা ডিপেন্ড করে সার্জিক্যাল প্রসিডিউর, সার্জন এন্ড আদার থিংস।
So these are the things we need to be careful about it. So with this, thank you very much. আমাকে অনেক তাড়াহুড়া করতে হয়েছে কারণ আপনারা জানেন আজকে ফ্রাইডে নামাজের সময়। আই এম সরি, অনেক কথা বললাম কিন্তু আমি কোনো ফিডব্যাক নিতে পারলাম না, এটা আমার নেচার না। আমি আসলে খুব স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। বলছি স্যার আমি জানতে চাচ্ছি বুঝতে পারছি না সেটা নাকি স্যার ডেইলি ইউজের জন্য কোন স্যার ভাইরিন মাউথওয়াশ কথা আমি বুঝতেই পারছি না। প্রফ, আমার যেটা মনে হয় উনি জানতে চেয়েছেন যে রেগুলার মাউথওয়াশের জন্য কোন ইয়েটা ইউজ করবে ডেইলি ইউজ। জি আচ্ছা, ডেইলি ইউজ। জি স্যার সবচেয়ে ভালো মাউথওয়াশ হচ্ছে আপনার ঘরে যদি তৈরি করতে পারেন লবণ গরম পানি দিয়ে, দ্যাট ইজ বেস্ট। আদারওয়াইজ আচ্ছা স্যার, chlorhexidine is a good mouthwash, but it can cause stain. আপনি যদি মাউথওয়াশ করার পরে যদি ঠিকমতো মুখ ক্লিন না করেন তাহলে দাঁতে স্টেইন পড়ে যায়। সুতরাং ইউ নিড টু বি কেয়ারফুল এটা ইউজ করার সময়। বাট স্টিল chlorhexidine is a widely used mouthwash. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ প্রফ। আমি শুভ বলছি মেলবোর্ন থেকে। শুভ ভাই, জি থ্যাংক ইউ। জি ভালো আছেন? জি থ্যাংক ইউ আপনার খুব সুন্দর ডেলিভারেশনের জন্য। আমার মনে হয় এটা আমাদের ট্রেনিং এর অনেক বেনিফিশিয়াল হয়েছে। আমি জাস্ট একটা কমেন্ট করতে চাই। আপনি একটা খুব চমৎকার টেক হোম মেসেজ দিয়েছেন যে জিপিরা শুড রিমাইন্ড দি পেশেন্ট যে বছরে 2 বার ডেন্টিস্টের কাছে যেতে হবে, যে প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রির যে ব্যাপারটা। আমি এটা খেয়াল করেছি যে আমাদের দেশে এটা খুব একটা প্র্যাকটিস হয় না, এমনকি হেলথ কেয়ার প্রফেশনালদের মধ্যেও এই প্র্যাকটিসটা খুব কম যে নিজেরা ডেন্টিস্টের কাছে যাওয়া। তো আমার মনে হয় এটা একটা বিগ অপরচুনিটি আজকে ক্লাসের মাধ্যমে আমাদের যেসব বন্ধুরা আজকে ক্লাস করছেন, আমাদের যেসব কলিগরা আছেন, ওনারা নিজেদের জন্য মানে টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যাজ ওয়েল, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর যেখানে ডেন্টিস্ট নেই বা রোগীরা ডেন্টিস্টকে অ্যাক্সেস করতে পারছেন না, বেসিক ওরাল হেলথ কেয়ারটা আমরাই দিয়ে দিতে পারছি আর কি। জাস্ট ক্লিনিং, তারপরে এই যে ডেন্চারের যে যত্ন নেওয়া বললেন, এই জিনিসগুলো খুবই হেল্পফুল আর কি। যে যেখানে ডেন্টিস্ট নেই সেখানে আমরাও ইচ্ছা করলে এই বেসিক অ্যাডভাইস গুলো পেশেন্টদেরকে দিতে পারি আর কি। এন্ড এই যে বছরে 2 বার হেলথ চেক করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা যারা ডাক্তার আছি আমরা নিজেরাও এটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভ ভাই। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডিয়ার পার্টিসিপেন্টস। যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, কাজে লাগে তাহলে it will be very nice. Thank you, that was great. Thank you. Ji, assalamu alaikum. Thank you.